ডক্টর বাদন, একটা জিনিস কি আমি এরকম প্রশ্ন করতে পারি যে ধরেন এরকম কি হইতে পারে যে একটা অডিয়েন্স আপনাকে সিনেমায়, নাটকে বা অন্য কোনো জায়গায় দেখতে পছন্দ করতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আপনার উপস্থিতি, আপনার যে ব্যক্তিগত মত প্রকাশের যে প্ল্যাটফর্ম, সেইটাতে তারা আপনাকে খুব বেশি পছন্দ করতেছে না, এটাও কি হইতে পারে কিনা? হতেই পারে ভাইয়া, কারণ আমি আমার কাজ দিয়ে বা ব্যক্তিগতভাবে দুইটা তো আলাদা জায়গা। আমার প্রফেশনাল জায়গা, পার্সোনাল, মানে আমি পার্সোনালি যেরকম সেটা ডেফিনেটলি একদমই আলাদা একটা জায়গা। এবং কারো কারো অনেক সময় মনে হতেই পারে যে আমার চিন্তা ভাবনা, আমার যে মানসিক গঠন, সেটার সাথে হয়তো তার অনেক মতামত একরকম হচ্ছে না, বা তার মনে হচ্ছে যে আমি এই স্টেপটা কেন নিয়েছি বা এই কথাটা কেন বলছি, এরকম কিন্তু হতেই পারে। এবং তারা আবার আমার কাজকে সাপোর্ট করতে পারে, এরকম অডিয়েন্সও আছে। এবং আমার জন্য এরকম অডিয়েন্স অনেক আছে আসলে, কারণ আমি যে ধরনের কাজ করি, আমি অনেক অডিয়েন্স দেখেছি যারা আমার কাজকে অনেক সাপোর্ট করে। আবার আমি এরকম অডিয়েন্সও দেখেছি যারা আমাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে, তাদের কাছে আমার পার্সোনালিটি, আমার স্টেটমেন্ট তারা ভীষণভাবে পছন্দ করে। তারা হয়তো আমার কাজ ওইভাবে দেখেও নাই। সো দুই রকমের দর্শকই আছে কিন্তু ভাইয়া। আচ্ছা, আমার আসলে জনপ্রিয়তা মানে পাবলিকের খাওয়াটাকে, মানে আমি প্রশ্নটাকে একটু দর্শকদের জন্য একটু মনে করিয়ে দিই যে আমরা আসলে জনপ্রিয়তাকে ধরার জন্য পারফর্মারদের চেষ্টা নিয়ে আমরা জানতে কথা বলছিলাম। আচ্ছা, আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন যে পাবলিক খাচ্ছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে আসলে কাজ করছে এখন সবাই, তাই তো? সবাই করছে না, বেশিরভাগ মানুষই করার চেষ্টা করছে। এবং এইটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার আছে। আমাদের পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে এখন রাজনৈতিক পরিস্থিতি, সেই সবকিছুর একটা প্রভাব কিন্তু মিডিয়াতেও আছে। যে কত শো অফ করা যায়, কত আসলে দ্রুত, যেটা সে যেইভাবে হোক না কেন সে পপুলার হতে চায়। সো এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু সামনে কোনো আদর্শ নাই যাকে দেখে তার মনে হবে যে আচ্ছা, আমি তো আসলে এর মতো হতে চাই। আপনি আফজাল ভাই যেই সময়টার কথা বললেন, সেটা হচ্ছে স্বর্ণযুগ বলা হয়। যে ওই সময় যারা ভেবেছেন, যারা আসলে চিন্তা করেছেন নাটক নিয়ে, সিনেমা নিয়ে, মঞ্চ নাটক নিয়ে, গান, কবিতা সবকিছু নিয়ে, তাদের যে মনন, তাদের যে চিন্তা চেতনা, সেইটার সাথে আসলে এখন যে আসলে এটা চিন্তা করে কাজটা করছে যে আমার এই প্রোডাক্টটাকে আমি কিভাবে সেল করব মানুষের কাছে, তার মনন আর সেই মননের মধ্যে কত পার্থক্য, সেইটা বিবেচনা করলেই কিন্তু বোঝা যায় যে এই অবক্ষয়টা কেন ঘটেছে। এবং এরই মাঝে কিন্তু আসলে ভালো কাজও হচ্ছে। ভালো কাজ হচ্ছে বলেই আমি যে সিনেমাটা কাজ করেছি, রেহানা মারিয়াম নূর, সেটা কানস ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। কিন্তু সেই সংখ্যা কিন্তু খুবই কম। আমাদের মানে পুরো স্বাধীনতার ইতিহাসে এইটা প্রথম সিনেমা যেটা আসলে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। এবং এই সিনেমা যে খুব বেশি পাবলিকলি জনপ্রিয় হয়েছে এরকম না, কিন্তু কানস ঘুরে না আসলে হয়তো মানুষ এটার নামও জানতো না। হ্যাঁ, তো আমি এই ধরনের অনেক অড কাজ করেছি। আমি গুটি নামে একটা সিরিজ করেছি। হ্যাঁ, তো ওই কাজগুলো অড, আমি জানি যে ওই দর্শকগুলো কম, কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি কিন্তু চেষ্টা করেছি যে যেইটা আমি বিশ্বাস করি, আমি যা আমি আসলে প্রতিফলন করতে চাই আমার কাজে, সেই কাজগুলোকে আমি চুজ করব। কিন্তু সেটা কিন্তু ডিফিকাল্ট, কারণ আমার টিকে থাকারও একটা লড়াই আছে। আমি সিঙ্গেল মাদার, আমার বাচ্চাকে নিয়ে আমার কিন্তু সার্ভাইভ করতে হয়। সো যখন আমি দেখি যে আসলে টাকাটা ওই অর্থে আসছে না এত বাঁচতে গিয়ে, তো তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা আমরা করতে পারি না। তো আমাদের এই সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক যে অবস্থান, সেটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আসলে মিডিয়াতে আছে। সো শুধু মিডিয়ার মানুষ না, এটা আসলে পুরো প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ঘটনাটা। আপনি যদি আমরা প্রশ্নে ফিরে আসি, সে প্রশ্ন আপনার কাছে ছিল যে আপনি রেহানা মরিয়ম নূরের কথা আপনি বলেছেন 2021-এর রেহানা মরিয়ম নূর কানে বিবেচিত হওয়ার পর থেকে কি আপনার জীবন বা কাজের ক্ষেত্রে বড় কোনো বদল এসছে কিনা, পরিবর্তন এসছে কিনা? এবং 2023 সালে আপনি আরেকটি মানে আলোচিত চলচ্চিত্র অভিনয় করেছেন, সেটা হচ্ছে খুফিয়া, একটি অন্যরকম চলচ্চিত্রে চরিত্রে অভিনয় করেছেন। আপনি যে একটি রাজনৈতিক সামাজিক বাস্তবতার কথা বলছিলেন, সেই ক্ষেত্রে মানে তার আগে পরে আপনার জীবন নিয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে একটি চরিত্র বা একটি কাজ, শিল্পীর জীবনের একটি কাজ তার জীবনে কি প্রভাব বিস্তার করে আসলে।
আমি প্রথমে বলে নিচ্ছি আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই এবং আফজাল ভাইরা আমাকে একদম ছোটবেলা থেকে চিনেন। মানে আমি যখন মিডিয়াতে আসছি, আমি একটা বিউটি কন্টেস্টের মধ্যে দিয়ে মিডিয়াতে আসছিলাম, লাক্স চ্যানেল সুপারস্টার 2006। এবং আমার কোনো এরকম ভিশন ছিল না যে আমি আসলে এখানে পারফরমেন্স করতে আসছি কিংবা আমি অভিনয়টাকে ভালোবাসি। এইরকম জায়গা থেকে আমি কাজটা শুরু করি নাই। বাট রেহানা মারিয়াম নূরের রেহানা এমন একটা চরিত্র যেটা আজকে বাঁধন যেই জায়গায় এসেছে, সেই জায়গায় আসতে বাঁধনের চিনতে অনেক বেশি সাহায্য করেছে রেহানা। এবং একটা চরিত্র শুধু আমাকে একজন অ্যাক্টর হিসেবে নতুন ভাবে জন্ম দেয়নি, একজন মানুষ হিসেবেও জন্ম দিয়েছে। আমার ভিশন গুলাকে অনেক ক্লিয়ার করেছে এবং সময়ের সাথে আমার ভিশন যাতে আরো ক্লিয়ার হয়, আমি সেই চর্চাটার মধ্যে ঢুকেছি। এটা অনেক ইম্পর্ট্যান্ট। ভাইয়া বারবার বলছিলেন যে চর্চা অনেক অনেক জরুরি, কিন্তু এইটা যারা থিয়েটার আর্টিস্ট তারা কিন্তু সবসময় বলেন যে আমরা একটা চর্চার মধ্যে থাকি। এবং এই চর্চাটা কিন্তু আমি যদিও থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আমার চর্চাটা কিন্তু আমি নিজে থেকে শুরু করেছি। আমি চেষ্টা করেছি যে অন্যের সাপোর্টটা নিতে, যে কিভাবে আসলে আমি আমাকে আরো আমি যেই কাজটা করতে চাই সেটাকে আরো ভালোভাবে করতে পারি এবং আমি যা বলতে চাই তা আরো ভালোভাবে বলতে পারি। সো রেহানা হচ্ছে আমার জন্য সেই চরিত্র যেটা শুধু আমাকে একজন অ্যাক্টর হিসেবে না, একজন মানুষ হিসেবেও নতুন একটা জন্ম দিয়েছে এবং আজকে আমি বাঁধন এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। বাদন, আপনাকে ধন্যবাদ। একটা প্রশ্ন কি করতে পারি যে রেহানা মরিয়ম নূরের, কারণ আমি টাকার প্রসঙ্গটা নিয়ে আমি একটু আফজাল ভাইয়ের কাছে আসবো। মিডিয়া, টাকা, মিডিয়ার ব্যবসা বাণিজ্য অনেক কিছু নিয়ে আসলে আফজাল ভাইয়ের সাথে আসলে আমাদের কথা বলার আছে। যদিও ঈদের সময় এত বড় বড় কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু যাই হোক আমাদের এগুলি প্রশ্ন আছে। রেহানা মরিয়ম নূর কি একটি ব্যবসা সফল ছবি? মানে আপনাকে প্রযোজক পরিচালক কি বলেছেন? তাদের কি টাকা উঠে এসেছে? মানে লিনিয়ার বিজনেসের কথা যদি আমি বলি, মান সম্মান শুধু না। আচ্ছা, তাদের কেমন ব্যবসা হয়েছে সেটা আমি আসলে আপনাকে একদমই ঠিক করে বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি কোভিড এর পরে আমাদের সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে চলছিল। সো আমি সিনেপ্লেক্সের মানে রেফারেন্সই বলছি, আমি অন্যান্য জায়গায় আমাদের খুব বেশি হলও আমরা পাইনি। সো সিনেপ্লেক্সে একটা ইংলিশ মুভিও তখন চলছিল, সেইটার চাইতে রেহানার দর্শক বেশি ছিল এবং তাদের ব্যবসা ওইটাতে বেশি হয়েছে। সো কিন্তু যেটা একদম একদম সুপার ডুপার হিট ফিল্ম যেগুলো, সেগুলো তো ডেফিনেটলি রেহানা মারিয়াম নূর ছিল না। এবং আমি আপনাকে আবারও বলছি যে রেহানা মারিয়াম নূর কানস ঘুরে না আসলে অনেকে এটার নামও জানতো না। সো এটাও একটা বাস্তবতা। অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে, যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখবো। কিন্তু আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকেই ঠিক মতো করেন না। তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এইটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি, যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, তারা চান ভালো কাজ হোক, কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন, যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে, তো তারা কি হয় ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাঁধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না। আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না। সো তাদের কাছে প্রচুর টাকা আছে, শুধু টাকা থাকলে হবে না। আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই, আমাদের এখানে প্রডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি আমার টাকা আছে, সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো। একজন প্রডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশনকে দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট, এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে। কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রডিউসিং মনে করছে যে তারাই প্রডিউসার, কিন্তু এই জিনিসটা না আসলে। তো আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া। আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই, যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে। তো আমরা এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি। এরকম করে তো আসলে হয় না, এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে। তো ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত, যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক অনেক পরিবর্তন হবে। এবং মানে করাপশন তো ডেফিনেটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে, মেবি বন্ধ তো হবে না, হয়তো কমানো গেলে সেটা ডেফিনেটলি আরো অনেক ভালো ভালো
কিছু আমরা দেখব। তারপর উনি প্রেসকে ব্রিফ করেন, সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। হ্যাঁ, আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে, আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে। ঠিক আছে, কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি, এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক পার হয়ে গেছে, ওটা হয় নাই। যাই হোক, যেভাবেই হোক, এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে। সো এটা কিন্তু সব পক্ষের জন্য, শুধুমাত্র তো এনসিপির লোকজনই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, যে ফেসবুকে লিখেছে, যে যেভাবেই অংশগ্রহণ করেছে, এটা সবার জন্যই আমরা এটার একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই। তো এটা আমার কাছে মনে হয়। আর এর জি শেষ করেন আপনি। আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যে মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে, এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমরা একটু ছোট ছোট করে ডাক্তার যাবেন, আমরা একটু ছোট ছোট করে কথায় আসি। রাজনৈতিক এই কথাটা বলি, রাজনৈতিক সব পক্ষ, মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, সব সিদ্ধান্ত। কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই, বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে, সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তো এই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ। তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে, তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম প্রিসাইসলি আপনারা এই ব্যাপারে কি চান। যাবেন, আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে, আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন, সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে। আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে, সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে। দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে। তো রাজনৈতিক পক্ষগুলি কারা, মানে এনসিপি, বিএনপি, রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি। আমি যদি ধরে নেই এনসিপিও আসে এর মধ্যে, তাই না, রাজনৈতিক পক্ষ হিসাবে। তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে, নাকি এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোনো একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই 5টা পয়েন্ট থাকতে হবে, আমরা যেরকম 5টা দফা দেই, 7টা দফা দেই? অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য? এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে, তাই না? এখন আমরা জাতীয় ঐক্যমত্য থেকে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে, এখন গত 10 মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসনে, সাংবিধানিক দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে। সো এই ব্যবস্থাগুলা হলে
ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত। ওকে, এবং যেহেতু নির্বাচন, আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন, আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না, এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে, অনেক গ্রে এরিয়া আছে। পয়েন্টগুলো প্রিসাইজ, হ্যাঁ না, পয়েন্টগুলো প্রিসাইজ। বিষয়গুলো এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না, এনসিপির পছন্দ হলো না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা তো মানে পছন্দ অপছন্দ, এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল, অন্য কারো পছন্দ হলো না, সেটাও তো পছন্দটা আগে বলেন, ঠিক হবে না। আপনাদের পছন্দটা আগে বলেন, আর আপনাদের, হচ্ছে কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই। নাহিদ সাহেব এটা বলেছেন, আপনাদের দলের আহ্বায়ক, যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে, তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম, শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না, জুলাই সনদের পরে তারা করবে। তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয়, কথাটা ছিল যে জুলাই, না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই, কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয়, তাহলে হবে কি যে সব, যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে, সংস্কারটা ব্যাহত হবে। আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না, এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে। এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে, আমরা যে মতগুলা দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা ঠিক হবে। আমি এই জায়গাটায় ডক্টর জাবিন, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটায় আসতে চাইতেছিলাম। এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? না না না, এটা হচ্ছে কথাটা ঘোরানো। আমাদের হচ্ছে যেই প্রস্তাবগুলো আছে, আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন, যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ব্যাপারে কি হবে, বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে, নারী আসনে কি হবে এবং কেন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে, কি প্রস্তাবে আছে, এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না। আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে, এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। এটা তো এনসিপির প্রপোজাল হচ্ছে, আপনি প্রধান, এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর 10 বছর মানে 2 টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না, নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ এনসিপির কোন প্রার্থীর ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেজন্য এটা বলা সহজ। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদটা যদি এনসিপির তার মানে বাকিরা বলছে কারণ তারা শিওর যে তারা প্রধানমন্ত্রী হবে, তাই পথটা, মানে ব্যাপারটা এরকমই তাই পথটা অনন্তকালের জন্য খোলা রাখতে চাচ্ছে। রাইট বিএনপি এরকমই মনে করতেছে, বিএনপি মনে করতেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায়। জুলাই সনদটার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি, যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না, যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেগুলি তাদের পছন্দ হইল না, সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না? মানে আপনাদের টার্গেটটা কি, আইডিয়াটা কি, যে জুলাই সনদটা ধরেন আপনাদের ভালো লাগবে না? আমাদের এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম, আপনি কিন্তু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে। অপছন্দ না হওয়া মানে কি, এনসিপি রাজি হচ্ছে না, এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে, তখন কি হবে, তখন কার কাছে যাবে? তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞেস করেন তো একটাই উপায় নির্বাচন, মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নির্বাচন। এই 6টা উপায় বলেছে খালেদ ভাই, এই জিনিসগুলো বাস্তবায়ন করার 6টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে 6টা পথ কিন্তু বলেছে। শুধু নির্বাচন বাদে বাকি, শুধু নির্বাচন বাদে বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে, কিন্তু